যেমন শুনলাম, ভালো হওয়ার জন্য, চরিত্র গঠনের জন্য সামান্য প্রচেষ্টাও বিফল হয় না। ওদের প্রচেষ্টা তো অনেক বড়, সামান্য নয় নিশ্চয়। বাৎসরিক অনুষ্ঠানের স্বামী বিবেকানন্দ পাঠচক্র করলবাগ বাৎসরিক অনুষ্ঠানের সারা বছরের যে অভ্যাস করি আমরা, তারই প্রতিফলন এই বাৎসরিক অনুষ্ঠান। আসলে এগুলো মঞ্চে ডেকে সবাইকে এভাবে বলা না বললেও হয়, কিন্তু এগুলোর মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে আরো বেশি করে অভ্যাস হয়, আমরাও করি, ওরাও রিহার্সাল ইত্যাদির মাধ্যমে পুনঃ অভ্যাস হলো ওদেরও। আবার আমরা সবাই শুনলাম, আর আপনাদের সামনে উপস্থাপন করে আপনাদের আশীর্বাদও প্রাপ্তি হলো আমাদের। যদি সত্যিই ভালো লেগে থাকে, আপনারা আনন্দ পেয়ে থাকেন, আর একবার ওদের জন্য জোরে হাততালি দিয়ে পরবর্তী অনুষ্ঠান গীতি আলেখ্য। এটিও ছোটদের পরিবেশনা। গীতি আলেখ্য স্বাধীনতার দিশারি বিবেকানন্দ। ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল শ্রী রাজাগোপালাচারী উনি বলছেন, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম এবং ভারতবর্ষকে রক্ষা করেছিলেন। তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না। আমাদের সব কিছুর জন্য তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। স্বাধীনতার ক্ষেত্রে স্বামীজির অবদান সব সময়ের জন্য। আমরা স্বাধীনতার ক্ষেত্রে স্বামীজির যে অবদান, আমরা সব সময়ের জন্য সেটা হৃদয়ে স্মরণযোগ্য হয়ে থাক, এটা আমরা চাই। যেহেতু অনুষ্ঠানটির নাম স্বাধীনতার দিশারি স্বামী বিবেকানন্দ, তাই হয়তো খুব সম্ভবত সবাই মনে 15ই আগস্ট বা ওই জাতীয় কিছু এসে থাকে স্বাধীনতার সময়কালীন ওই সময়গুলো। কিন্তু আমরা চাই যে স্বামীজির এই যে অবদান স্বাধীনতার ক্ষেত্রে, তা যেন আমাদের হৃদয়ে সব সময়ের জন্য স্মরণযোগ্য হয়ে থাকে। আমরা খুব চেষ্টা করি পাঠচক্রে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার। সেই বিষয়ে কি একটি অনুষ্ঠান, গীতি আলেখ্য স্বাধীনতার দিশারি স্বামী বিবেকানন্দ। যারা করলবাগ থেকে আসছেন, আমাদের পাঠচক্রের সঙ্গে যুক্ত নন, তাদেরকে অনুরোধ করব, যদি আপনারাও চান আপনাদের সন্তানরা এই সমস্ত জিনিস শিক্ষা অভ্যাস করুক, তাহলে আপনারা পাঠচক্রে আসবেন, যোগাযোগ করবেন। এরপর আমাদের নাটক আছে রামকৃষ্ণ দর্শন। পূজনীয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজের ভাষণ আমরা শুনব। আনন্দ জানতেন রাষ্ট্রিক স্বাধীনতায় ভারতবর্ষের চরম লক্ষ্য নয়। চরম লক্ষ্য হল মানুষের সার্বিক স্বাধীনতা, সর্বাত্মক উৎকর্ষ। কিন্তু তিনি বিশ্বাস করতেন সেই পরম লক্ষ্যে উত্তরণের একমাত্র শর্ত না হলেও অন্যতম প্রধান শর্ত রাষ্ট্রিক স্বাধীনতা। এবং সেই রাষ্ট্রিক স্বাধীনতা ব্রিটিশ শার্দুল বদান্যতা আপ্লুত হয়ে ভারতের মানুষকে দেবে না, তা পৌরুষ ও আত্মশক্তিতে বলীয়ান হয়ে পুনরুদ্ধার করতে হবে। পরাধীন ভারতবর্ষ কাপুরুষতার বিরুদ্ধে, লজ্জাকর বিদেশি পরাধীনতার বিরুদ্ধে, অত্যাচারী ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা পেয়েছে স্বামী বিবেকানন্দের কাছ থেকে। তিনি প্রত্যক্ষভাবে সংগ্রামে নামেন শত্রুর বিরুদ্ধে, যেমন নেমেছিলেন শিবাজি, রানা প্রতাপ, গুরু গোবিন্দ সিংহ। কিন্তু ভিন্নভাবে তিনি জাতটাকে ফায়ার করে দিয়েছিলেন। তিনি সেনাপতি তৈরি করে দিয়ে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন তার অগ্নিময় বাণী, যা অনুপ্রাণিত করেছিল পরবর্তীকালের মুক্তি সংগ্রামীদের।
সমস্ত ভারতবর্ষ যে এক, সবাই যে ভারতবাসী। ভারতবর্ষ মানে যে একটি সুনির্দিষ্ট ভূখণ্ড মাত্র নয়। হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, শূদ্র, বাঙালি, পাঞ্জাবি, মাদ্রাজি সবাইকে নিয়েই যে দেশ। এ অর্থে যে দেশজননী, এই ধারণা স্বামী বিবেকানন্দই প্রথম বলিষ্ঠ ভাষায় বলে সচেতন করে দিয়েছিলেন জাতিকে। বলেছিলেন, তোরা মানুষ হ, মানুষের শক্তি লাভ করে পরশাপহারীদের দেশ থেকে দূর করে দে। পরাধীন জাতির কোনো ধর্ম নাই, পরাধীন জাতির শ্রাদ্ধাধিকার নাই। 1000 বছর ধরে গোলামি করে তোরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিস। গোলামের ইহকালেও অন্ধকার, পরকালেও অন্ধকার। গোলাম কি আর মানুষ? গোলাম পশুরও অধম। আসল দরকার হলো মানুষ, মানুষের মতো মানুষ। ভারত মাতা ওই রকম সহস্র মানুষ বলি চান, জানোয়ার নয়। তোরা ওঠ, জাগ, গোলামের শিকল ছিঁড়ে ফেল, ছিনিয়ে নে দেশের স্বাধীনতা। স্বাধীনতা কি এমনি কেউ দেয় রে? তা অর্জন করতে হয়। যা ভারত হারিয়েছে তা তোদের পৌরুষের বলে, মানুষের শক্তিতে আবার পুনরুদ্ধার কর। পশুও চায় না বন্দী হয়ে থাকতে। তোরা ওঠ, তোরা জাগ, তোরা মানুষের মতো মানুষ হয়ে ওঠ। আর হাতে কৃপাণ ধর, ধর বন্দুক, চলুক গুলি গোলা। ভীমা রণরঙ্গিনী মহাকালীর সন্তান আমরা। ভয় কাকে? কিসের ভয়? আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উজ্জ্বল প্রাণ গাহি বিবেকানন্দের জয়গান। আজি জাগ্রত জীবনে উদ্দামতান, নির্মল উজ্জ্বল প্রাণ
একটা বিরাট আতঙ্ক ছিলেন। ব্রিটিশ সরকার জানত যে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের মূলে এই সন্ন্যাসীর প্রেরণা ও প্রভাব কত ব্যাপক। স্বামীজি বিপ্লবীদের চোখে ধর্মনায়কের থেকে স্বাধীনতার ঋষি, স্বাধীনতার মন্ত্র চৈতন্যদাতা হিসেবেই যেন বেশি প্রতিভাত হয়েছিলেন। দেশের পরাধীনতার বেদনা তাকে অস্থির করে তুলেছিল। তার বাণীতে সেই বেদনা আগুনের মতো ঝলসে উঠত, যার উত্তাপ জাতিকে উদ্দীপ্ত করে তুলেছিল প্রচণ্ডভাবে। সত্যি কথা বলতে কি, তার বাণী ও রচনায় ভারতবর্ষে, বিশেষ করে অবিভক্ত বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল। গীতা এবং স্বামীজির রচনা সমস্ত মুক্তি সংগ্রামীদের কাছেই ছিল বাইবেল, পরম পবিত্র বস্তু। যুবক বয়সে মুক্তিকামীরা শুধু ওইসবই পড়েছে। পুলিশ যখনই মুক্তি সংগ্রামীদের ঘর বাড়ি অনুসন্ধান করেছে, অধিকাংশ ক্ষেত্রেই পেয়েছে স্বামীজির ছবি অথবা রচনার সন্ধান। এমনকি স্বামীজির ছবি অথবা রচনা কোনো যুবক যুবতীর কাছে পাওয়া গেলে বিপ্লব আন্দোলনের সঙ্গে তার যোগাযোগ সন্দেহাতীত বলে পুলিশ মনে করত। স্বামীজির বাণী ও রচনার প্রভাব আমরা দেখি বিপ্লবী কানাইলালের জীবনে। মানিকতলা বোমার আসামি দুর্ধর্ষ বিপ্লবী কানাইলাল আলিপুর সেন্ট্রাল জেলের কন্ডেম সেলে বন্দী আছেন। 10 নভেম্বর 1908 সালে তার ফাঁসি হয়। ফাঁসির আগে আসামিদের ওজন নেওয়া হয়। ফাঁসির দিন ঘোষণার পর থেকে ফাঁসির দিন পর্যন্ত 16 পাউন্ড ওজন বেড়েছিল কানাইলালের। তিনি তার পক্ষে পাদচারণা করতেন আর আবৃত্তি করতেন স্বামীজির রচনা থেকে, পত্রাবলী থেকে, বক্তৃতা থেকে উচ্চকণ্ঠে, যাতে দূরে জেলের মধ্যে তার যেসব সতীর্থ বন্দী আছেন তারাও তা শুনতে পান। একদিন জেলের মধ্যে হইচই, কানাইলাল উচ্চকণ্ঠে পড়ছেন স্বামীজির জ্ঞানযোগ। এমন উচ্চৈশ্বরে কানাইলাল পড়ছিলেন যে সাহেব সুপার পর্যন্ত ছুটে এসেছে দেখতে কি হয়েছে সেখানে। তাকে সেখানে আসতে দেখে কোনো ভ্রুক্ষেপই করলেন না কানাইলাল। তিনি পড়েই চললেন, ইংরেজিতেই লেখা স্বামীজির জ্ঞানযোগ। সাহেব শুনছেন। সাহেব জিজ্ঞাসা করলো উদ্ধত ভঙ্গিতে, অত চেঁচাচ্ছ কেন? পড়া থামিয়ে শান্তভাবে কানাইলাল সাহেবকে বললেন, শুনতে পাচ্ছ না? বুঝতে পারছো না? আমি তো তোমারই মাতৃভাষাতেই পড়ছি সাহেব। তোমাদেরই দেশে লন্ডনে একথা তোমাদের দেশের মানুষকে শুনিয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দ। শোনো শোনো, এই আমাদের মন্ত্র, আমাদের বাইবেল আর তোমাদের মৃত্যুর পরোয়ানা। মরতে আমরা ভয় পাই না সাহেব, মৃত্যুতে আমাদের আনন্দ। মৃত্যুকে আমরা ভালোবাসি, আর ভালোবাসি আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে। যার লেখা আমি পড়ছি সেই স্বামী বিবেকানন্দ আমাদের তা শিখিয়েছেন। আমরা সবাই তার সন্তান। তুমি বাজারে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, বলো তুমি বাজারে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ
চিরকালের জন্য পরাধীন করে রাখার যে সুদূর প্রসারী গভীর ষড়যন্ত্র করেছিল তা স্বামী বিবেকানন্দই সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন এবং জাতিকে সেই ভয়াবহ ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করে দিয়েছিলেন। স্বামীজি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমাদের প্রথম দরকার স্বাধীনতা, পলিটিক্যাল ফ্রিডম। তাই সর্বপ্রথম ইংরেজকে এদেশ থেকে তাড়াতে হবে সর্বশক্তি নিয়োগ করে, বুলি কবচিয়ে নয়, বিল পাস করে নয়, গায়ের জোরে, সংঘবদ্ধ সংগঠিত আক্রমণের দ্বারা। চাই অর্গানাইজ কালেকটিভ অ্যাকশন আন্ডার ওয়ান লিডারশিপ। ইংরেজরা দস্যু, তারা তস্কর, তারা পরশাপহারী, তারা ইন্ট্রুডার্স, এক্সপ্লয়টার্স, তারা ব্লাড সাকার্স। আমাদের মায়ের বুকের রক্ত চুষে খাচ্ছে। ওই রাক্ষসদের তোদের বিনাশ করতে হবে। বিপ্লবী হেমচন্দ্র তাঁর সহযোগীদের সাথে নিয়ে স্বামীজিকে বলেছিলেন, আমাদের কিছু ধর্ম উপদেশ দিন। উত্তরে স্বামীজি বজ্রের মতো গর্জন করে উঠেছিলেন, বলেছিলেন, পরাধীন জাতির কোনো ধর্ম নেই। তোদের এখন একমাত্র ধর্ম হচ্ছে মানুষের শক্তি লাভ করে আগে পরশাপহারীদের দেশ থেকে তাড়ানো। এই তোদের এখন একমাত্র ধর্ম। অন্য কোনো ধর্ম এখন নেই, দেবতা নেই। সব অকেজো দেবতাকে বাদ দিয়ে তোরা শুধু দেশ জননীর সেবা কর। শাস্ত্রে আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সী। অতএব আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষই তোদের এখন একমাত্র ভগবান, আর যথাশক্তি তার সেবাই হলো তোদের এখন একমাত্র ধর্ম। সিস্টার ক্রিস্টিনের এক প্রশ্নের উত্তরে স্বামীজি বলেছিলেন, বিদেশি শাসন উচ্ছেদ করবার জন্য ভারতীয় নৃপতিদের নিয়ে একটি শক্তি জোট করার পরিকল্পনা আমার মাথায় ছিল। সেজন্য আমি হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত দেশের সর্বত্র পায়ে হেঁটে ঘুরেছি। এই জন্য আমি বন্দুক নির্মাতা স্যার হিরাম ম্যাক্সিমের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু দেশের ভিতর থেকে আমি কোনো সাড়া পাইনি। দেশটা মৃত। শঙ্করী প্রসাদ বসু লিখেছেন, ভগিনী নিবেদিতার প্রখ্যাত জীবনীকার লিজেল রেম তাকে চিঠিতে জানিয়েছেন যে মিস ম্যাকলড সূত্রে লিজেল রেম অবগত হয়েছেন। স্বামীজির ইচ্ছায় মিস ম্যাকলড বিদেশ থেকে অস্ত্রশস্ত্র আমদানি করার জন্য টাকা দিয়েছিলেন। লিজেল রেম শঙ্করী প্রসাদ বসুকে লিখেছেন, মিস ম্যাকলড স্বামী বিবেকানন্দের কিছু চিঠি দেখিয়ে আমাদের বলেছিলেন, এগুলো একেবারে আগুনে রাজনৈতিক অস্থিরতার কালে লেখা। স্বামীজি অনেক কিছুই করেছিলেন। চন্দননগরের মধ্য দিয়ে ভারতে অস্ত্র চালান হয়েছে, আমি সেগুলি কিনেছি। অস্ত্রসহ একটি নৌকা ধরা পড়ে, কিন্তু তার সূত্রে কাউকে ধরা যায়নি। আমরা মিস ম্যাকলাউডকে ওইসব চিঠি টু পলিটিক্যাল বা টু পার্সোনাল বলে নষ্ট করতে দেখেছি। বিপ্লবীরা প্রশ্ন করেছিলেন, কিভাবে ইংরেজকে দেশ থেকে তাড়াবো? আমরা অস্ত্র কোথায় পাবো? স্বামীজি উত্তর দিয়েছিলেন, আমি তা জানি না। তোমাদের উদ্দেশ্য দেশ জননীর শৃঙ্খল মোচন। তার জন্যে যা প্রয়োজন মনে করবে তাই করবে, যে কোনো উপায়ে, বাই এনি মিনস হোয়াটসোএভার। কারণ অত্যাচারী দস্যু আমাদের সর্বস্ব লুণ্ঠন করছে, আমাদের দেশমাতৃকাকে নির্মমভাবে শোষণ করছে, তাকে নিঃস্ব, রিক্ত, সর্বশান্ত করে দিচ্ছে। যেভাবে হোক, যে কোনো প্রকারে হোক, তাকে বিনাশ করতেই হবে। স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষকে তার অগ্নিবাণীতে মাতিয়ে দিয়েছিলেন। অমানুষী শক্তিতে যাত্রাকে তিনি উত্তোলন করেছিলেন চরম অবক্ষয়ের পঙ্ক থেকে। ভারতবর্ষের তখন সত্যিই প্রয়োজন ছিল জাগরণের, এক তেজস্বী আবহানের। প্রয়োজন ছিল শক্তি, সাহস এবং আশাবর্ষী অগ্নিবাণীর। প্রয়োজন ছিল সারা দেশটাকে ধরে আপাদমস্তক একটা প্রচন্ড ঝাঁকুনি দেবার, আর স্বামীজি তা দিয়েছিলেন। পাশ্চাত্যে স্বামীজির আবির্ভাবকে কেন্দ্র করে
জাগরণের সূচনা হয়েছে, আর তার ভারতে ফেরার পর থেকেই সেই জাগরণের লক্ষণগুলি স্পষ্টতরভাবে প্রতিভাত হতে শুরু করেছিল। সমগ্র দেশবাসীর প্রতি স্বামীজির আহ্বান। হে যুবকগণ, আমি তোমাদের নিকট এই গরিব, অজ্ঞ, অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি। বলি, জীবন বলি তাহাদের জন্য, যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন, যাহাদের তিনি সর্বাপেক্ষা ভালোবাসেন, সেই দিন দরিদ্র, পতিত, উৎপীড়িতদের জন্য তোমরা সারা জীবন সমগ্র ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো, যাহারা দিন দিন ডুবিতেছে। উদীয়মান যুবক সম্প্রদায়ের উপরেই আমার বিশ্বাস, তাহাদের ভিতর হইতেই আমি কর্মী পাইব। তাহারাই সিংহ বিক্রমে দেশের যথার্থ উন্নতিকল্পে সমুদয় সমস্যা পূরণ করিবে। মেয়ে মদ্য দুই চাই, হাজার হাজার পুরুষ চাই, নারী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী ছড়িয়ে পড়বে। ওই শোনো এক বীরের আহ্বান, ওঠো জাগো জাগাও সবাই, অনন্ত শক্তি তোমার, তুমি যে ঈশ্বর তনয়। ওই শোনো এক বীরের আহ্বান। অস্থিরভাবে একদিন লন্ডনে তিনি বলেছিলেন, ভারতের লোকগুলো কংগ্রেস কংগ্রেস করে মিছামিছি হই হই করছে কেন? কতগুলো হাওড় লোক এক জায়গায় জুটে কেবল গলাবাজি করলেই কি কাজ হয়? চেপে বসুন, নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বলে ডিক্লেয়ার করুন, হেঁকে বলুন আজ থেকে আমরা স্বাধীন হলাম, আর সমস্ত স্বাধীন গভর্নমেন্টকে নিজেদের
বুকে। আমেরিকা, ইউরোপ একবার কিরকম কেঁপে উঠবে। কংগ্রেস জোর গলায় নিজেদের স্বাধীনতা ডিক্লেয়ার করুক, শুধু কাঁদুনি গাইলে কি হবে? ব্রিটিশ এম্পায়ার উইল ক্রাম্বল টু পিসেস। ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। স্বামীজির সম্পর্কে রোমানরা বলেছিলেন, স্বামী বিবেকানন্দই ভারতে জাতীয় জাগরণের জন্মদাতা। ব্রহ্মবান্ধবের মতো নেতারাও নিজেদের প্রোডাক্টস অফ স্বামীজিস ইনফ্লুয়েন্স বলে পরিচয় দিয়ে গর্ববোধ করতেন। 1906 খ্রিস্টাব্দে ব্রহ্মবান্ধব বলেছিলেন, বিবেকানন্দই আমার চোখ খুলে দিয়েছে। যদিও সে ছিল আমার বন্ধু, আমার সহপাঠী, আমারই সমবয়সী, তবুও তাকে আমার গুরু বলে, আমার চৈতন্য দাদা বলে ভেবে আমি গর্ব অনুভব করি। বিবেকানন্দকে আমি একজন ব্যক্তি হিসেবে দেখি না, দেখি দেশপ্রেমের একটা জ্বলন্ত অতিকায় অগ্নিশিখা রূপে, যে অগ্নিশিখা থেকে একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ ছিটকে আমার বুকের মধ্যে প্রবেশ করেছিল। এই ব্রহ্মবান্ধব বিবেকানন্দেরই সৃষ্টি। অনেকেই স্বামীজির প্রভাবে নবজন্ম লাভ করেছে। We are all products of Swamiji's influence. দেশের জন্য বিবেকানন্দের যন্ত্রণার গভীর অন্তর্দাহের রূপ প্রত্যক্ষ করেছিলেন লাহোরের ট্রিবিউন পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ গুপ্ত, স্বামী তুরানন্দ ও ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রমুখ। ব্রহ্মবান্ধবের মনে হয়েছিল ভারতবর্ষের জন্য বেদনা যেন মূর্তি ধারণ করেছিল বিবেকানন্দের মধ্যে। তিনি লিখেছেন, একবার কলকাতার হেদর ধারে আমার দেখা হয়, তাহার তিরোধানের ঠিক 6 মাস পূর্বের কথা। সেই দিন বুঝিতে পারিয়াছিলাম যে লোকটার হৃদয় বেদনাময় ব্যথায় প্রপীড়িত। কাহার জন্য বেদনা, কাহার জন্য ব্যথা? দেশের জন্য বেদনা, দেশের জন্য ব্যথা। বিবেকানন্দের হৃদয় ইহার যন্ত্রণাময় সাড়া পড়িয়াছিল। ওই ব্যথার কথা ভাবি, বেদনার কথা চিন্তা করি, আর জিজ্ঞাসা করি, বিবেকানন্দ কে? দেশের জন্য ব্যথা কি কখনো শরীরিনী হয়? যদি হয় তো বিবেকানন্দকে বোঝা যাইতে পারে। দেশের বর্তমান ঐতিহাসিকদের উচিত ভারতবর্ষের পুনর্জাগরণে স্বামীজির ভূমিকাকে যথাযথ গুরুত্ব সহকারে তুলে ধরা। ব্রিটিশের অত্যাচারে ভারতবর্ষ যখন জর্জরিত, তখন স্বামীজি ভারতবর্ষকে কি দিয়েছিলেন তার যথার্থ মূল্যায়ন করা তাদের একটি পবিত্র দায়িত্ব। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে স্বামীজির জীবন ও কর্ম প্রকৃতপক্ষে ভারতবাসীর স্বাধীনতা চেতনার উন্মেষ ঘটিয়েছিল। সে সময় এ দেশের মানুষের ভারতবাসী বলে কোনো গর্ববোধ ছিল না, উল্টে ছিল হীনমন্যতা বোধ। পাশ্চাত্যে স্বামীজির বীর্যদীপ্ত আবির্ভাব ভারতবাসীর মনে জাগ্রত করে দিয়েছিল নিজেদের অতীত ঐতিহ্য সম্পর্কে এক প্রবল গর্ববোধ, যার ফলে উন্মোচিত হয়েছিল পরবর্তী জাগরণের ক্ষেত্র এবং সঞ্চারিত হয়েছিল ভবিষ্যৎ সম্পর্কে উজ্জ্বল আশা ও উদ্দীপনা। কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষের মানুষ প্রাণে প্রাণে অনুভব করেছিল ভারতবর্ষ হীন নয়, ভারতবাসী নয় দুর্বল, সভ্যতা ও কৃষ্টির দিক দিয়ে পাশ্চাত্যের চেয়ে কোনো অংশে নয় অনুন্নত, বরং শ্রেষ্ঠত্বের অধিকারী। এই সাংস্কৃতিক ঐক্য চেতনা একালের ভারতবর্ষে স্বামীজিরই দান। ভারতের উন্নতির জন্য বিপ্লবী হেমচন্দ্র ঘোষ এক অসাধারণ উক্তি করেছেন। আজকের ভারতবর্ষের মানুষের, বিশেষ করে যুবক ও ছাত্রদের জানা দরকার যে আমাদের দেশমাতৃকা কি বিরাট এক পুরুষকে, কত বড় এক দেশপ্রেমিককে প্রসব করেছিলেন। তাদের জানা দরকার চীন, রাশিয়া বা পৃথিবীর অন্য কোনো দেশের কাছে তাদের বৈপ্লবিক এবং প্রগতিশীল চিন্তার জন্য হাত পাততে হবে না। তাদের জানা প্রয়োজন অন্যত্র কোথাও কোনো চেয়ারম্যান অথবা কোনো ম্যানিফেস্টোর জন্য তাদের বৃথা অন্বেষণ করে শক্তি ক্ষয় করার প্রয়োজন নাই। ভারতের উন্নতির জন্য যা কিছু প্রয়োজন তার চেয়েও বেশি তারা পাবে স্বামীজির জীবন ও বাণীর মধ্যে। বিদেশের কোনো নেতার পথ ও আদর্শ অথবা বিদেশ থেকে আমদানি করা কোনো ইজম
ভারতের কোনো কাজেই আসবে না। স্বামীজির সমসাময়িক বা পরবর্তীকালে ভারতের জাতীয় আন্দোলনকে যারা পরিচালিত করেছিলেন